নমস্কার, দেখছেন স্টার বাংলা নিউজ। আমি অনিক আপনাদের সাথে, আর আমার সঙ্গে এখন আছেন সোনারপুর উত্তর বিধানসভার নবনির্বাচিত বিধায়ক দেবাশিস ধর। দেবাশিস বাবু, প্রথমে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন আপনার এই বিধায়ক জীবন এবং আপনার নির্বাচনে জয়ী লাভ করার জন্য। আপনি এর আগে প্রাক্তন আইপিএস অফিসার, মানে প্রশাসনিক ব্যাপারটা আপনি অনেকটাই ভালো জানেন, কিন্তু এই যে শপথ গ্রহণ করলেন, বিধানসভায় গেলেন, সোনারপুর মানুষের মানে অনেক বড় একটা আশীর্বাদ নিয়ে গেলেন, এর অনুভূতি কেমন? দেখুন, অনুভূতির থেকে বড় কথা, এখন তো এতদিন আমরা ভোটে প্রচার করেছি বা নির্বাচনের দিন কি করে স্ট্র্যাটেজি হবে এবং কাউন্টিং হল, অনেক কিছু এগুলো নিয়ে আমরা কাজ করেছি। ওটা এক ধরনের স্ট্র্যাটেজি ছিল। এখন কিন্তু বাস্তবের জমিতে দাঁড়িয়ে আছি, আমরা জিতে গেছি। পরিবর্তনের যাত্রায় এখন মানুষ সামিল হয়েছিল এবং আলটিমেটলি জনতা যে ম্যান্ডেট দিয়েছে তাতে আমি জয়ী শুধু হইনি, জনতা নিজেই জয়ী হয়েছে। কিন্তু আমাকে কি করতে হয়েছে, অনেকগুলো জিনিস, মানে অনেকগুলো সংকল্পপত্রে যেটা আমরা অঙ্গীকার করেছিলাম সেটা মানুষের কাছে তুলে ধরেছিলাম, যে আমরা কেন আলাদা এবং কি কি কাজ হয়নি এখানে পশ্চিমবঙ্গে এতদিন ধরে যে অরাজকতা চলেছে সেটা নিয়ে একটা ডিটেল স্টাডি ছিল। এবারে বাস্তবে আমাকে এক্সিকিউট করতে হবে। সেই কাজটা আরো অনেক বেশি কঠিন, কারণ এবার আমাকে পারফর্ম করতে হবে। এতদিন মানুষ আমার উপর ভরসা রেখেছে, তার কারণ হচ্ছে যে 15 বছরে যে নারকীয় যন্ত্রণা পেয়েছে, সন্ত্রাস, সীমাহীন দুর্নীতি, হিংসা এবং কোনো নাগরিক পরিষেবা না পাওয়া, সঙ্গে অনেক ধরনের এখানে যে অরাজকতা বা অন্যান্য অপরাধমূলক কাজকর্ম চলে, এখান থেকে মুক্তি চেয়েছে। এবারে আমাকে প্রত্যেকটি জায়গা ধরে ধরে ঠিক করতে হবে। সেগুলো নিয়ে কিছু ভাবছেন? অবশ্যই, অলরেডি করবেন কিছু। যেদিন থেকে রেজাল্ট বেরিয়েছে তারপর দিন থেকে আমি প্রায় গোটা 5 কাজকে আমি ফিক্স আপ করেছি, প্রায়োরিটি বেসে কি কি করব। আর তার সঙ্গে যেহেতু 1-1.5 মাসের মধ্যে বর্ষা চলে আসবে, সেই জন্য আজকে আমি পৌরসভাতে গিয়েছিলাম। কারণ যেভাবে রাস্তাঘাট এবং প্রচার করতে গিয়ে আমি রাস্তাঘাট, জলের অব্যবস্থা, তারপরে আপনি ড্রেনেজ সিস্টেম, গার্বেজ, মশা, এই পুরো জিনিসটা দেখেছি, যেগুলো নাগরিক পরিষেবার জন্য ন্যূনতম একটা ইনফ্রাস্ট্রাকচার দরকার, কিছু নেই। তো এই 1-1.5 মাসে তো হয়তো কিছু করা সম্ভব নয়। আর পুরসভার ফান্ডিং এর অবস্থাও খুব খারাপ। তো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, যিনি লাস্ট যেটা ক্যাবিনেটের মিটিং ছিল, উনি বলেছিলেন যে ডিএমদের নিয়ে বসে, মানে এমএলএদের ডিএমরা ডাকবে এবং কোথায় কি কি সমস্যা আছে এবং কোনগুলো প্রায়োরিটি ওয়াইজ সেটাকে সমাধান করা যায়। আমার সব থেকে বেশি মনে হয় দরকার যে এই 1-1.5 মাসের মধ্যে যে রাস্তাগুলোর ভিতরের সমস্ত অলিগলি সবকিছু ভাঙাচোরা অবস্থায় রয়েছে, আর অনেক জায়গায় ড্রেনগুলো পুরো ব্লক হয়ে গেছে। বৈশাখের প্রখর রোদ্রে গিয়ে অনেক বাড়িতে আমি দেখেছি বেসমেন্টে জল দাঁড়িয়ে আছে তখনই। মানে আমি এটা আজ থেকে 15 বছর আগে, 15 দিন আগে কথা বলছি, মানে যেখানে জল জমে থাকাটা অবাস্তব বলে মনে হয়। আর সব থেকে বড় কথা, অবৈধ যে নির্মাণ, মানে সমস্ত বড় বড় জলাশয়গুলোকে ভর্তি করে দিয়ে ওখানে পিলার দিয়ে দিয়ে বাড়ি হয়েছে। আমি কিছুদিন আগে আপনার 6 নম্বর ওয়ার্ডে আমি একটা খবর করলাম, আমরা দেখলাম যেখানে দীর্ঘদিন ধরে পুকুরটা ভরাট করার চেষ্টা করা হচ্ছিল, বা প্লাস্টিক বা কাঁচের জিনিসপত্র ভরা ছিল। আপনাদের 6 নম্বর ওয়ার্ডের একজন আপনাদের দলের নেত্রী, তিনি পৌরসভায় যোগাযোগ করেন এবং তারপরে ওটা পুনর্বার তুলে ওটা নতুন করে একটা সংস্কারের ব্যবস্থা চলছে। এরকম তো সমস্যা উত্তরে অনেক আছে। এবং সাথে সাথে ধরুন, আজকের আপনার যে মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি অবৈধ নির্মাণ ভাঙার কথা বলছেন, বা কোন রকম অবৈধ নির্মাণ যাতে আগামী দিন না হয় সেগুলোর কথা বলছেন। কিন্তু আপনার উত্তরে অবৈধ নির্মাণ বা অবৈধ ব্যবসা অনেক কিছু হয়, সেগুলো নিয়ে কি ভাবছেন? কিভাবে? মেন সমস্যা হচ্ছে, দেখুন, এখানে অবৈধ নির্মাণ যেগুলো হয়েছে, তার মধ্যে 33 নম্বর ওয়ার্ডে একটা বাড়ি হেলে গিয়েছিল এবং সেটা মানে যদি লোকজন থাকতো বড় দুর্ঘটনা ঘটে যেত। ওখানে গিয়ে আমরা যখন স্পট ভিজিটে গেলাম,
দেখলাম যে মোটামুটি এরকম 80টা মতো বাড়ি রয়েছে, যেখানে বিভিন্ন সময় অবৈধ নির্মাণ হয়েছে। জলাশয়গুলোর ওপর এরকম ভাবে 4টে করে পিলার দিয়ে বাড়ি হয়ে গেছে। মাচার মতো করে বাড়ি বানিয়ে দিয়েছে। হাফ কাটার থেকে একটু কম জায়গা, কাউন্সিলর 80,000 টাকা করে নিয়ে। তা আবার সবচেয়ে আশ্চর্যের হচ্ছে 34 নম্বরের কাউন্সিলর 33 নম্বর থেকে টাকা তুলেছে, মানে এইভাবে পারমিশন দিয়েছে। মানে আর কিছু মানে 80টা বাড়ি কি শুধু 33 নম্বর ওয়ার্ডের কথা বলছেন শুধু? একটা কথাই বলতে পারি, বিপজ্জনক কথা বলছেন যে 33 নম্বর ওয়ার্ডে 80টা বাড়ি খেলে তাও 34 নম্বরের কাউন্সিলর এসে টাকাটা তুলে নিয়ে গেছে। আচ্ছা, আমি বলিনি, অন এয়ার যারা দিয়েছে টাকা, যাদের এরকম বাড়ি তৈরি হয়েছে, খুবই প্রান্তিক মানুষ, লোকের বাড়িতে কাজ করেন। খুব খারাপ, মানে দেখুন আমি কি বলবো, মানে ওখানে প্রথম কথা ওই জায়গায় বুলডোজার নিয়ে ঢোকা যাবে না, মানে যেখান থেকে আপনাকে ঢুকতে হবে ওই পুরো এরিয়াটা একদম সরু ঘিঞ্জি গলি, দুদিকে বাড়ি রয়েছে। মানে একটা 4 চাকার গাড়ি যাবে বলে 4 চাকা আপনি ছেড়ে দিন, আপনি মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন না, ঠিক আছে? এত সেখান এত দিয়ে সরু গিয়ে রাস্তা। এত সরু রাস্তা, ওখানে ভাঙা ওইভাবে তো ভাঙা সম্ভব নয়। আর আমি এটাও ভাবছি যে এই যে ভদ্রমহিলা দিয়েছিলেন টাকাটা, উনি লোকের বাড়িতে পরিচারিকার কাজ করেন। উনি বলছেন যে আমার সোনার গয়না লাশ ছিল, বন্ধক রেখে আমি টাকাটা দিয়েছি। শুনে এত খারাপ লাগলো। আপনি এদের মানে যদি কিছু স্টেপস নিতে যান, সবার আগে কার থেকে নিতে হবে? এদের যেভাবে সবকিছু জীবনে হারিয়েছে, তাহলে বাড়িটাও যাবে। বাড়িটা যাবে। লোকের বাড়িতে কাজ করে মাসে 6,000 টাকা রোজগার করে, তাতে তার দিন চলে না, সে কি করে? তার মধ্যে থেকে সে কাউন্সিলরকে 80,000 টাকা দিয়েছে। মানে তাহলে এগুলোই কি মূল কারণ যে তৃণমূলের কাছ থেকে মানুষ সরে গেল, আপনাদের উপর ভরসা রাখলো? দেখুন, এই যে বিপুল জয়, বিপুল ম্যান্ডেট, একটা শ্রেণী যে এতদিন ধরে ভোট দিয়ে আসছিল, তাদের তো ভেবেছিল যে তৃণমূল মানে মা মাটি মানুষ, সে সরকার। আসলে যে ওটা যাত্রাপালা তৃণমূল দল, মানে তাও বাংলাদেশের ভাড়া করা যাত্রা, মানে পশ্চিমবঙ্গেরও নয় এটা। তো মানুষ যে বুঝতে পেরেছে, আরো বুঝবে ভবিষ্যতে। আমি এটাও বলে দিচ্ছি, কয়েক মাসের মধ্যে তৃণমূল দলটাই উঠে যাবে। ওই 16 সিনেমার ডায়লগ ছিল না, আধা বাঁয়ে আধা ডাইনে, বাকি এখন থেকে তো অনেকে মুখ খুলছে। আরো হবে। এরপরে দেখতে পারবেন যে এই দুর্নীতি, মানে যখন কুণাল ঘোষ কে মমতা ব্যানার্জি অ্যারেস্ট করিয়েছিল, যখন যা যা বলতো, এবার দেখবে ডেটা সহ বলতে শুরু করেছে। এরকম প্রত্যেকেই বলবে, সবাই বলবে এবার। সবাই বলবে কি কি চুরি করিয়েছে, কিভাবে করিয়েছে। সব থেকে খারাপ অবস্থা হবে মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি।